ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবলের 16 নম্বর প্র্যাকটিস সেটে এখানে আলোচনা করব। আমরা এর আগে 15টি প্র্যাকটিস সেট দিয়েছি, তোমরা যারা যারা দেখোনি প্লেলিস্টে গিয়ে সেই সব প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে। তো চলো আজকের প্রশ্নগুলো দেখা যাক। প্রথম প্রশ্ন, কে কুতুব মিনারের নির্মাণ কার্য সমাপ্ত করেন? কুতুব মিনারের নির্মাণ কার্য সমাপ্ত করেন, এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে ইলতুৎমিশ। প্রথম কুতুব মিনার নির্মাণ কার্য শুরু করেন কুতুবউদ্দিন আইবক 1199 খ্রিস্টাব্দে, যদিও তার সময়ে শুধু নির্মাণ কাজটাই শুরু হয়েছিল। পরবর্তীকালে তার উত্তরসূরি ইলতুৎমিশ আরও 3টি তলা নির্মাণ করেন এবং নির্মাণ কার্য সমাপ্ত করেন। পরবর্তীকালে যদিও ফিরোজ শাহ তুগলক, সিকান্দর লোদি এবং মেজর স্মিথ এর কিছু সংস্কার করেন এবং উপরের তলাগুলিও বানিয়ে থাকেন। এই কুতুব মিনারটি 1993 সালে ইউনেস্কোর হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। 2 নম্বর, কে মিলিন্দ পঞ্চহ রচনা করেন? মিলিন্দ পঞ্চহ রচনা করেন, এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে নাগসেন। যদিও মিলিন্দ পঞ্চহ তিনি রচনা করেননি, আসলে এটি ছিল একটি বার্তালাপ। কাদের মধ্যে? বৌদ্ধ ভিক্ষু নাগসেন এবং রাজা মিলিন্দের মধ্যে একটি বার্তালাপ ছিল। রাজা মিলিন্দ হচ্ছেন ইন্দো ব্যাকট্রীয় শাসক, ইন্দো ব্যাকট্রীয় বলতে ইন্দো গ্রিক শাসক, যিনি মিনান্দার, ওই মিনান্দারকে রাজা মিলিন্দ বলা হতো। ইনার মনে কিছু প্রশ্ন ছিল, বৌদ্ধ ধর্মকে ইনি পছন্দ করতেন এবং ইনার মনে যেসব প্রশ্নগুলো ছিল ইনি নাগসেনকে জিজ্ঞাসা করেছিলেন, বৌদ্ধ ভিক্ষু যিনি ছিলেন। এখানে তোমার সভাটা এখানে দেখতে পাচ্ছ। রাজা মিনান্দার যেসব প্রশ্নগুলো করেছিলেন সেই প্রশ্নগুলো সমস্ত উত্তর নাগসেনের কাছে তিনি পেয়েছিলেন এবং সন্তুষ্ট হয়েছিলেন। পরবর্তীকালে রাজা মিনান্দার বৌদ্ধ ধর্ম গ্রহণ করে নেন। ঠিক আছে, এই যে বার্তালাপটি, এই বার্তালাপটি তারা এটা লিপিবদ্ধ করেন গ্রন্থে এবং এই গ্রন্থটি মিলিন্দ পঞ্চহ নামে পরিচিত। ঠিক আছে। 3 নম্বর, ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে সার্বভৌম ক্ষমতা ব্রিটিশ রাজ কবে অধিকার করেছিল? প্রথমে তোমরা জানো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে ব্যবসা বাণিজ্যের জন্য এসেছিল। পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ক্ষমতা ব্রিটেন সরকার নিয়ে নিয়েছিল এবং ব্রিটিশ রাজ ভারতে জারি হয়েছিল। সেটা হয়েছিল 1757 মহাবিদ্রোহের পরে 1858 সালে। এটা সঠিক উত্তর হবে 1858। ঠিক আছে। 4 নম্বর, কাকে নানা সাহেব বলা হতো? নানা সাহেব মূলত দুজনকে বলা হতো। একটা হচ্ছেন বালাজি বাজিরাও, যিনি প্রথম বাজিরাওয়ের পুত্র ছিলেন। আরেকজনকে বলা হচ্ছে, উনি হচ্ছেন ধন্ডুপন্ত, যাকে তোমরা ভালো করে চিনো। নানা সাহেব বলা হয় সিপাহী বিদ্রোহের যিনি কানপুরের নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক আছে, ইনি হচ্ছেন দ্বিতীয় বাজিরাওয়ের দত্তপুত্র। এটা হয়ে যাবে সঠিক উত্তর। যেহেতু বালাজি বাজিরাও নেই, তাহলে দ্বিতীয় বাজিরাওয়ের দত্তপুত্র এ নানা সাহেব ধন্ডুপন্ত, এটা হয়ে যাবে সঠিক উত্তর। পেশোয়া হচ্ছে শিবাজির মৃত্যুর পর মূলত শিবাজি যে প্রধানমন্ত্রী থাকতো, সে তারাই মুখ্য প্রশাসক হয়ে উঠেছিল এবং এদের পেশোয়া বলা হতো। পরবর্তীকালে পেশোয়ারা রাজ করত। প্রথম পেশোয়া ছিলেন বালাজি বিশ্বনাথ। আচ্ছা, বাংলা নানা সাহেব বলা হয় রামরতন মল্লিককে, এটা মনে রাখবে। 5 নম্বর, ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষ ত্বরণের মান কি হবে? ভূপৃষ্ঠ থেকে যখন উঁচুতে ওঠা যাবে, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0 হয়। পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে গড়ে, কিন্তু ঠিক আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় পৃথিবীর পৃষ্ঠের, কিন্তু গড়ে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর যত উপরে ওঠা যাবে তত অভিকর্ষ ত্বরণের মানটি কমতে থাকবে। তাহলে অনেক উঁচুতে উঠলে কি হয়ে যাবে? অভিকর্ষ ত্বরণের মানটি কমে যায়। মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি হয় আর বিষুবীয় অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে কম হয়। এটা তোমরা জেনে রাখবে। অভিকর্ষ ত্বরণটা কি জিনিস? অভিকর্ষ ত্বরণ হচ্ছে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে কোনো বস্তুকে আকর্ষণ করে এবং সেই বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে যে ত্বরণের সৃষ্টি হয়, সেই ত্বরণটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। ত্বরণ মানে সময় সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ঠিক আছে। 6 নম্বর, প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে বিশুদ্ধ কার্বন কোনটি? প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে বিশুদ্ধ কার্বন হলো হিরে। এছাড়াও এখানে যে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ, গ্রাফাইট, ফ্লোরিন, কাঠকয়লা, এগুলো হচ্ছে বিশুদ্ধ কার্বন। 7 নম্বর, মিল্ক অফ লাইমের সংকেত কি? মিল্ক অফ লাইমের সংকেত হচ্ছে CaOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটাকে লাইম ওয়াটার, মিল্ক অফ লাইমও বলা হয় আর লাইম ওয়াটারও বলা হয়, যদিও ওদের মধ্যে কিছুটা তফাৎ আছে। যেমন মিল্ক অফ লাইম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর একটা সাসপেনশন, আর লাইম ওয়াটার হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের একটা দ্রবণ। দুটো এইটুকুই তফাৎ, একটা হচ্ছে সাসপেনশন যেটা মিল্ক অফ লাইম। সাসপেনশন বলতে এর যে মৌলগুলো আছে, এই মৌলগুলো একসাথে মিশে যাবে না, জলের সাথে মেশালে একসাথে মিশে যাবে না, ফলে দুধের আকার ধারণ করছে। কিন্তু দ্রবণ মানে দ্রবীভূত হয়ে যাবে, যা মৌল আছে সব দ্রবীভূত হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য লাইম ওয়াটারটা হচ্ছে হাইড্রোক্সাইডের দ্রবণ। লাইম ওয়াটার কোথায় ব্যবহার করা হয়? ঘর বাড়ি ওয়াশ করতে ব্যবহার করা হয়। আর মিল্ক অফ লাইম পোকামাকড় দমন করতে ব্যবহার করা হয়, বা চিনির পরিশোধন করতে এই মিল্ক অফ লাইমটাকে ব্যবহার করা হয়। এই জন্য চিনি কিন্তু ক্ষতিকর জিনিস, চিনিকে পরিষ্কার করা হয়। 8 নম্বর, রিজার্ভ ব্যাংকের 26তম গভর্নর কে হলেন? রিজার্ভ ব্যাংকের 26তম গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা। ইনি শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হয়েছেন।
ইনি 2024 সালে 9 ডিসেম্বর এটা গভর্নরের পদ গ্রহণ করেন 3 বছরের জন্য। 9 নম্বর, ডিআরডিও এর সদর দপ্তর কোথায়? ডিআরডিও, যেটা ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা, এটা সদর দপ্তর হচ্ছে নতুন দিল্লি। ঠিক আছে। 10 নম্বর, 2025 সালে খো খো ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? 2025 সালে যে ওয়ার্ল্ড কাপ হয়েছে খোখোতে, সেটাই খোখোর প্রথম বিশ্বকাপ। এটি ভারতের নয়াদিল্লিতে হয়েছে। নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে এটা হয়েছে। এই টুর্নামেন্টে মহিলা এবং পুরুষ দুটোতেই ভারতের দল বিজয়ী হয়েছে। 11 নম্বর, কোঠাগুদাম তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? কোঠাগুদাম তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। অন্ধ্রপ্রদেশ বলতে বর্তমানে তেলেঙ্গানাতে অবস্থিত। ঠিক আছে, ঠিক আছে, তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। যদি তেলেঙ্গানা থাকে তাহলে তেলেঙ্গানা করবে। 12 নম্বর, ভারতের কোন রাজ্যকে চিনির পাত্র বলা হয়? ভারতের চিনির পাত্র বলা হয়, এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ, কারণ উত্তরপ্রদেশে প্রচুর পরিমাণে আখের চাষ হয়। এখানে যে উর্বর জমি, গঙ্গা যমুনার যে দোয়াব, তার কারণে উর্বর জমি প্রচুর, এর ফলে এখানে প্রচুর আখের চাষ হয় এবং এখানে প্রচুর পরিমাণে চিনিও উৎপাদন হয়। এই জন্য উত্তরপ্রদেশকে চিনির পাত্র বলা হয়। যদি বিশ্বের চিনির বাটি বলা হয় বা চিনির পাত্র বলা হয় তাহলে কিউবাকে বলা হবে। ঠিক আছে। 13 নম্বর, কত সালে কোচবিহার রাজ্য পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? ভারত যখন স্বাধীন হয় তখন কোচবিহার কিন্তু ভারতের অন্তর্গত ছিল না। পরবর্তীকালে 1949 সালে কোচবিহারের রাজা ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় এবং 1950 সালে যদিও কোচবিহারকে পশ্চিমবঙ্গের সাথে অন্তর্ভুক্ত করা হয়। এখানে অপশনে যেহেতু 1950 নেই, 1949 করবে। ঠিক আছে। 14 নম্বর, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতির পদচ্যুতির পদ্ধতিকে ইমপিচমেন্ট বলে? এই রাষ্ট্রপতির পদচ্যুতির পদ্ধতিটি 61 নম্বর ধারাতে বর্ণিত আছে। ঠিক আছে। এই ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে ইমপিচমেন্ট করা যেতে পারে। ঠিক আছে। 15 নম্বর, তথ্যের অধিকার আইন কবে পাস হয়? তথ্যের অধিকার আইন পাস হয় 2005 সালে। 2005 সালে পাসও হয় এবং কার্যকরও হয়ে যায়। ওকে। 16 নম্বর, নাবার্ড কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা গড়ে ওঠে? নাবার্ড ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ কৃষি এবং গ্রামীণ উন্নয়নের জন্য নাবার্ড গঠন করা হয়েছিল। এটা গঠিত হয়েছিল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ঠিক আছে। নাবার্ডের 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সদর দপ্তর হচ্ছে মুম্বাই। 17 নম্বর, ভারতে কোন শাসকরা সর্বপ্রথম স্বর্ণমুদ্রা চালু করেছিলেন? সর্বপ্রথম স্বর্ণমুদ্রা চালু করেছিলেন ইন্দো ব্যাকট্রিয় বা ইন্দো গ্রিকরা, কিন্তু এখানে অপশনের মধ্যে যেহেতু নেই তাহলে কুষাণরা করাটাই সঠিক হবে, কারণ পরবর্তীকালে কুষাণরা এই স্বর্ণমুদ্রার ব্যাপক হারে প্রচলন করেছিলেন। 18 নম্বর, ভারতের কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম? এখানে ম্যাপটার মধ্যে তোমরা দেখতে পাবে পশ্চিমবঙ্গের সাথে কোন কোন রাজ্যগুলো আছে। ঝাড়খণ্ড আছে, ওড়িশা আছে, বিহার, সিকিম, আসাম। এদের মধ্যে ঝাড়খণ্ডের সীমানাটা সবচেয়ে বেশি আছে। 19 নম্বর, সবচেয়ে কম তাপমাত্রা বৃদ্ধিকারী গ্রিনহাউস গ্যাস কোনটি? সবচেয়ে কম তাপমাত্রা বৃদ্ধি করে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাস, এবং সবচেয়ে কম তাপমাত্রা বৃদ্ধি করে সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। ওকে। এখানে তোমার ছবিটির মধ্যে দেখতে পাচ্ছ কার্বন ডাইঅক্সাইড 55%, নাইট্রাস অক্সাইড 6%, বাকি মিথেন আছে 12, যেটা জল জলীয় বাষ্প 13%, আর এটা হচ্ছে সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন 14%। সিএফসি কোথা থেকে নির্গত হয়? এটা পরীক্ষায় আসে। সিএফসি আর হয় ফ্রিজ, এসি এসব থেকে। ঠিক আছে। 20 নম্বর, পোমেল হর্স শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? পোমেল হর্স খেলাটি জিমন্যাস্টিক খেলার সঙ্গে যুক্ত। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই সরঞ্জামটিকে, এটিকে বলা হয় পোমেল হর্স। ঠিক আছে। এটা জিমন্যাস্টিকের সঙ্গে যুক্ত, মূলত পুরুষরা জিমন্যাস্টিকে এটি ব্যবহার করে। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে উলার হ্রদ। ঠিক আছে। উলার হ্রদ আছে কাশ্মীরের বান্দিপোরা জেলায়। এটি ঝিলাম নদী দ্বারা গঠিত এবং 190 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। 190 বা তার চেয়ে 200 কিলোমিটার কাছাকাছি এলাকা জুড়ে বিস্তৃত। ঠিক আছে। যদি ভারতের বৃহত্তম হ্রদ বলে তাহলে সেটা হবে কেরালার ভেম্বানাথ। প্রায় 2000 বর্গ কিলোমিটার, 2000+ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ভেম্বানাথ কোয়াল, এটা হবে ভারতের বৃহত্তম হ্রদ। যদি পৃথিবীর বৃহত্তম হ্রদ বলে তাহলে হবে কাস্পিয়ান সাগর, এবং পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ বা মিষ্টি জলের হ্রদ যদি বলে তাহলে হবে সুপিরিয়র হ্রদ। ওকে। 22 নম্বর, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় কোনো সমস্যা দেখা দিলে সেই সমস্যার সমাধান কে করে? সেই সমস্যার সমাধান সুপ্রিম ক্ষমতা কিন্তু সুপ্রিম কোর্টেরই আছে। ঠিক আছে। যদিও পার্লামেন্ট কিন্তু কিছু আইন প্রণয়ন করতে পারে, কিন্তু চূড়ান্ত ক্ষমতা সুপ্রিম কোর্টেরই আছে। এটা সংবিধানের 71 অনুচ্ছেদে বলা আছে। 23 নম্বর, নিচের কোন মেঘকে বৃষ্টি বহনকারী মেঘ বলা হয়? বৃষ্টি বহনকারী মেঘ বলা হয়, এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে নিম্বাস বা কিউমুলো নিম্বাস মেঘকে। ঠিক আছে। এখানের মধ্যে তোমরা দেখতে পারো মেঘকে 3টি ভাগে ভাগ করা হয়, উচ্চ, মধ্য, নিম্ন। উচ্চ মেঘের মধ্যে কি কি আছে? মধ্য,
নিম্নের মধ্যে দেখো কি আছে, স্ট্যাটাস, স্ট্রেটোকিউমুলাস, কিউমুলাস আর কিউমুলোনিম্বাস। এই মেঘটা বৃষ্টির জন্য খতরনাক, প্রচুর বৃষ্টি হতে পারে এই মেঘে, নিম্বাস বা কিউমুলোনিম্বাস মেঘে, ঠিক আছে। 24 নম্বর, চিপসের প্যাকেটে কোন গ্যাস ভর্তি থাকে? চিপসের প্যাকেট তোমরা দেখো অনেক ফোলা ফোলা থাকে, মনে হয় বাতাস ভরা আছে, কিন্তু সেটা আসলে বাতাস নয়, সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। কেন থাকে? কারণ যে দানাগুলো থাকে চিপসের, সেগুলো সতেজ থাকে, ভেঙে যায় না, এবং জারণ ক্ষমতাটা বাতাস দিলে যেটা হয়ে যায় সেটা নাইট্রোজেন ক্ষেত্রে জারণ ক্ষমতা থাকে না, তাই নাইট্রোজেন কাজে লাগে, যেমন চিপসগুলোকে মুচমুচে রাখতে সাহায্য করে। 25 নম্বর, ওয়ার অ্যান্ড পিস বইটির রচয়িতা কে? ওয়ার অ্যান্ড পিস বইটির রচয়িতা হলেন, এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কাউন্ট লিও টলস্টয়। টলস্টয় এই বইটি লেখেন 1869 সালে। এর মূল বিষয়বস্তু ছিল 1805 থেকে 1812 সাল পর্যন্ত নেপোলিয়ন রাশিয়ায় যে অভিযান করেছিলেন, এবং তার আগে ও পরে রাশিয়ার সমাজ জীবনের চিত্রটি এখানে দেখানো আছে। তাহলে 25টি প্রশ্ন ছিল। তোমরা জানো আমাদের চ্যানেলে আমরা রেগুলার প্র্যাকটিস সেট নিয়ে আসছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।